আমার বয়স জানো? সামনে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা যুবকটার করা প্রশ্নে সামনে নীল ড্রেস পরা স্কুল ব্যাগ কাঁধে দাঁড়ানো ষোড়শী কন্যা প্রিয়তা খুব স্বাভাবিকভাবে জবাব দেয়। হুম। তুমি দশম শ্রেণীতে, আমাদের বয়সের তফাৎ দেখছো? হুম। গুড। আশা করি আমাকে আর ফলো করবে না। কেন করব না? বয়সে ছোট বলে কি বড়দের প্রতি অনুভূতি তৈরি হওয়া বারণ? প্রিয়তা ফটাফট প্রশ্ন করে বসে। মেয়েটা ভিতরে ভিতরে ভয় পাচ্ছে, কিন্তু উপরটা প্রকাশ করছে না। নিজেকে স্বাভাবিক রাখা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সাদনান আবারও ধমকের সুরে হিসিয়ে বলে ওঠে। এই মেয়ে বেশি বলছো। চাচি জানে এসব? মায়ের কথা শুনে প্রিয়তা কিছুটা ভীতু হয়। চোরা চোখে চাইলো একবার সামনে দাঁড়ানো লম্বা সুদর্শন যুবক সাদনানের দিকে। সাদনানের গভীর দৃষ্টি তাকেই পর্যবেক্ষণ করছে, যা দেখে আরো এক দফা ভড়কালো। প্রিয়তা আবারও আগের ন্যায় মাথা নুইয়ে নিল। আর ঠিক তখনই সাদনানের গম্ভীর কণ্ঠ আবারও শোনা গেল। বাড়ি যাও, সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে যাবে রোজ। বিকেল 4:30টায় প্রাইভেট থাকে। প্রিয়তা মিনমিন করে জানায়। যা শুনে সাদনান ভ্রু কুঁচকে প্রশ্ন করে। কোন স্যার? মাহিন স্যার। হুম, বাড়ি যাও। কাল থেকে সকালে 8টায় প্রাইভেটে যাবে, আর প্রাইভেট শেষে স্কুল। কিন্তু আমি যেতে বললাম তো। প্রিয়তার সবটা কথা না শুনে সাদনান গম্ভীর কণ্ঠে আদেশ করে। প্রিয়তা আর কিছু বলে না। মোটা চারদিকে ডালপালা মেলে রাখা বটগাছের নিচে থেকে রাস্তার আড়ালে দাঁড়ানো সারাকে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরে। প্রিয়তার দৃষ্টি আড়াল হতে অদূরে দাঁড়িয়ে থাকা 7-8 জন ছেলে এগিয়ে এলো সাদনানের নিকট। সবকটা ছেলে এসে সাদনান নামক যুবকটাকে চারদিক হতে ঘিরে দাঁড়িয়ে মাথা নুইয়ে রাখে। এর মধ্যে একজন শুধু সাদনানের সমবয়সী রাহান। কি বললো? রাহান সাদনানকে প্রশ্ন করে। সবাই বেশ আগ্রহ নিয়ে ভালো উত্তরের আশায় তাকিয়ে, কিন্তু সাদনান সবাইকে হতাশ করে দিয়ে উদাস কণ্ঠে জবাব দিল। ছোট মানুষ, বাদ দে না। আর কেউ কিছু বলার সাহস পায় না। মিনিট খানিক সবাই চুপচাপ থাকে। সাদনান ততক্ষণে একটা স্প্রাইট শেষ করে বোতলটা ছুঁড়ে ফেলে পাশের ডাস্টবিনে। তারপর নিজে বাইকে উঠে রাহানকেও ইশারা করে। রাহান চুপচাপ উঠে বসে সাদনানের পেছনে। সাদনান বাইকে চাবি ঢোকাতে ঢোকাতে আদেশের সুরে গম্ভীর কণ্ঠে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে। কাল সকালে চলে যাব, কোনো রকম সমস্যা যেন না হয়, খেয়াল রাখবি। নিজের কথা সমাপ্তি করে সাদনান চাবি ঘুরিয়ে বাইক স্টার্ট নিয়ে মুহূর্তের মধ্যেই মেন রাস্তায় উঠে মাহিন স্যারের বাসার দিকে যেতে লাগলো। যা দেখে রাহান কিছুটা অবাক হয়। নরম গলায় বন্ধুকে জিজ্ঞেস করে। এদিকে কোথায় যাচ্ছিস? গেলেই দেখতে পাবি। প্রশ্নের জবাব তো দিলেই না, উল্টো তেড়া কথা। রাহান আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। প্রায় 10 মিনিট পর বাইকটা একটা টিন দিয়ে বেরিয়ে দেওয়া একটা বাড়ির সামনে থামিয়ে সাদনান ভেতরে যায়। পেছনে পেছনে রাহানও যায়। 4 রুম বিশিষ্ট একটা একতলা বাড়ির গেটে কড়া নাড়ে। মিনিটেই মাথায় একটা মধ্যবয়স্ক মহিলা এসে গেট খুলে দিলেন। মহিলা কিছু জিজ্ঞেস করার আগে সাদনান জিজ্ঞেস করে ওঠে। মাহিন স্যার বাড়ি আছে? মহিলাটা উত্তর আছে বলে তাদের ভিতরে আসতে বলে। তিনি তার স্বামীকে ডাকতে চলে গেল। একটু পর একটা মাঝবয়সী লোক ভেতর থেকে গামছা দিয়ে হাত মুছতে মুছতে আসে। সাদনান সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। লোকটাও সালামের উত্তর দিয়ে কুশল বিনিময় করে। স্ত্রীকে নাস্তা দিতে বলে। স্যার, আপনি দশম শ্রেণীর কিছু মেয়েকে বিকেল 4:30টায় প্রাইভেট পড়ান, ওদের একটু কষ্ট করে সকালে পড়াবেন। মেয়ে মানুষ, পড়া শেষ করে বাড়ি যেতে অনেকটা সন্ধ্যা হয়ে আসে, বুঝতে পারছেন আশা করি। মাহিন স্যার সাথে সাথে রাজি হয়ে যায়। সাদনানও রাহানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। এদিকে মাহিন স্যার এই শীতের মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করে। তিনি তা বাম হাতে থাকা গামছা দিয়ে মোছেন। আর ঠিক তখনই ওনার স্ত্রী নাস্তার ট্রে হাতে হাজির হয়। ছেলেগুলো নেই। আর নিজের স্বামীকে এমন অবস্থায় দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। কি হয়েছে আপনার? আর ছেলেগুলা কারা? এলো আবার চলে গেল?
গাঢ় নীল শার্ট পরা ছেলেটা আমাদের এলাকার চেয়ারম্যানের নাতি, উপজেলা চেয়ারম্যান আজমাল মির্জার ছোট ছেলে। ও আচ্ছা আচ্ছা, ওই জন্যই বলি ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে। লাগবো না, ভবিষ্যতে এমপি যে। থালা বাসনগুলো ঘরে রাখা আছে, আমি আধা ঘন্টা পর রান্না করতে যাব, তখন গিয়ে যেন সব পরিষ্কার দেখি। মনি প্লিজ, আজ শিউলি আপুকে দিয়ে করিয়ে নাও না প্লিজ। আমার হাত কেটে গিয়েছে কাল, আজ স্কুলে লিখতেও পারে, সারা লিখে দিয়েছে। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়তার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় মিতা সওদাগর। প্রিয়তার কাঁধে বেয়ে পিঠির উপর পড়ে থাকা লম্বা বেনুনিটা খপ করে শক্ত হাতের মুঠোয় পুড়ে নেয় মিতা সওদাগর। ক্রোধ মিশ্রিত কণ্ঠে হিস হিসিয়ে বলে ওঠে, আমার মুখের উপর কথা না, কে দিয়েছে এত সাহস? ওই বড়লোক দরদি বান্ধবী, চুপচাপ গিয়ে বাসনগুলো মেজে নে। কথাগুলো বলেই ধাক্কা মেরে ফেলে দিয়ে হনহরিয়ে তিনি রুম থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই প্রিয়তার ছোট নর্মাল মুঠো ফোনটা এটার ভাঙা রেকর্ড বাজিয়ে তোলে। প্রিয়তার চোখের জল মুছে এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখে তার বড় ভাই আয়ান ফোন দিয়েছে। প্রিয়তা গলাটা কেশে ঠিক করে ফোনটা রিসিভ করতে কানে ভেসে আসে, মা আবার মেরেছে। এই মা, তা কেন হবে? আমি তো মাত্র স্কুল থেকে এলাম। থাপড়ে তোর মিথ্যা বলা আমি ছুটিয়ে দেব। আয়না আছে, বাড়িতে ভুলে গিয়েছিস? প্রিয়তা জিভা কামড়ে ধরে দাঁত দাঁড়া। তার তো মনেই ছিল না আয়না আপু আছে বাড়িতে। ছাড়ো তো এসব, সন্তান ভুল করলে মা শাসন করতেই পারে। আচ্ছা, তুমি বাড়ি কবে আসবে ভাইয়া? এটাকে মা গত শাসন বলে না, এটাকে অত্যাচার বলে। তাড়াতাড়ি ফিরে আসবো। খাবার খেয়েছিস? না, ফ্রেশ হয়ে যাচ্ছিলাম। আচ্ছা তবে যা, আর মন দিয়ে পড়বি কিন্তু, এক্সাম কিন্তু বেশি দূর নয়। হুম। কথা শেষ করে ফোন রাখে আয়ান। প্রিয়তাও কাজে লেগে পড়ে, নয়তো দেখা যাবে রাতে আবার খাবার দেবে না। মা তো নেই, কিন্তু বাবা শফিক সওদাগরের উপর ভীষণ অভিমান জমে আছে। আচ্ছা, তিনি কি তা জানে? ভাইয়া, বাবাটাকে। কথাটা বলে সারা চলে যাচ্ছিল, কিন্তু সাদনান গম্ভীর কণ্ঠে বোনকে ডেকে ওঠে, তুই ছিলি আজ তোর বান্ধবীর সাথে? না ভাইয়া। চল যা। সারা আপনা আপনা করে কিছু বলতে চায়, কিন্তু সাদনান শোনে না। তার আগে গম্ভীর কণ্ঠে যেতে বলে, আজ সকাল থেকে সওদাগর বাড়িতে রান্না বান্না বেশ আয়োজন করা হচ্ছে। বাড়ির বড় মেয়েকে চেয়ারম্যানের নাতির জন্য দেখতে আসবে, কিন্তু কোন নাতি এটা প্রিয়তা বুঝতে পারছে না। আজ 2টি দিন হয় স্কুলও যেতে পারে না। বাড়িঘর ঝাড়ু মোছা করা থেকে শুরু করে সব আসবাবপত্র পরিষ্কার করা, রান্না বান্না সব করার জন্য কাজের লোক আছে। কিন্তু মিতা সওদাগর কিছুতেই 2 দিন ধরে প্রিয়তাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। এটা সেটা কাজ করিয়েই যাচ্ছে। এরই মধ্যে প্রিয়তা বেশ চিন্তায় আছে, পাত্র কে হতে পারে। মির্জা পরিবারের বড় ছেলে মির্জা রাহাত মাহমুদ, আর ছোট ছেলে মির্জা সাদনান শাহরিয়ার। আচ্ছা, আর যেই হোক, বাড়ির বড় ছেলেকে রেখে নিশ্চয়ই ছোট ছেলের বিয়ে দেবে না। এসব ভাবতে ভাবতে প্রিয়তা রেডি হয়ে নেয়। সুন্দর একটা ফ্রক পরে গলায় জর্জেটের একটা ওড়না পেঁচিয়ে চাদর জড়িয়ে বেরিয়ে আসে রুম থেকে। করিডোর দিয়ে যাওয়ার সময় নিচে নজর পড়তেই দেখা মিলে 2জন মধ্যবয়সী লোক আর একজন মুরব্বী, আর কালো স্যুট পরা একজন ব্যক্তি, আর 3জন মহিলাও আছে। আর সারা আর ওর ছোট চাচার একমাত্র মেয়ে মাইশাকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে আসে। মাইশা ওদের 2 বছরের বড়, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সারা আর মাইশা উপরে এসে দুজনেই প্রিয়তার সাথে কুশল বিনিময় করে আয়নার রুমে দিকে চলে যায়। মাইশার সাথে আছে বলে আর সারাকে জিজ্ঞেস করা হলো না পাত্রকে। অবশ্য প্রিয়তা ভাবে যদি সাদনান মির্জা পাত্র হতো তবে অবশ্যই সারা তাকে জানাতো, আর জানাতে না পারলে এতটা স্বাভাবিকভাবে কথা বলতো না। কারণ সারা জানে প্রিয়তা সাদনানকে কি পরিমাণ ভালোবাসে। যদিও সাদনান তার ছোট্ট মানুষ বলে উড়িয়ে দিচ্ছে, কিন্তু হয়তো একদিন সত্যি তা উপলব্ধি করতে পারবে। প্রিয়তারা আয়নার রুমে এসে দেখলো আয়না শুধু শাড়ি পরে বসে আছে ড্রেসিং টেবিলের সামনে একটা টুলে। প্রিয়তা আয়নাকে এভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপু, তুমি রেডি হওনি কেন? সবাই চলে এসছে।
বলতে বলতে ড্রেসিং টেবিলের ওপর হতে ইয়াররিং জোড়া হাতে নিয়ে তা পরিয়ে দেয় আয়নাকে। সারা মাইশা দুজনেই চুপচাপ বিছানায় বসে দেখে যাচ্ছে ছোট্ট প্রিয়তা কিভাবে তার বড় বোনকে রেডি করে দিচ্ছে। প্রিয়তা হঠাৎ করে প্রশ্ন করে আয়নাকে। মন খারাপ? আয়না অশ্রুসিক্ত চোখে তাকালো ছোট বোনের দিকে। টুপ করে গড়িয়ে পড়ে বাম চোখ হতে এক ফোঁটা জল। চোখের জল মুছে জিজ্ঞেস করে আয়না। বলেছে তো চলে আসবে, হয়তো এসে পড়েছে। প্লিজ, লক্ষ্মী আপু কাঁদে না, আর কাঁদলে চোখের কাজল লেপটে তোমাকে ভূত দেখা যাবে। পরে দেখা যাবে পাত্র মানে দুলাভাই তোমাকে দেখতে এসে না দেখেই পালিয়ে যাবে। কথাটা বলতে বলতে হেসে দেয় প্রিয়তা। পাশ থেকে মাইশা সারাও হাসে। ঠিক তখনই কেউ দরজা থেকে বলে ওঠে, মাশাল্লাহ, আমার 2টা প্রিন্সেস। কথাটা বলতে বলতে আয়ান ঘরে প্রবেশ করেই বোনদের কপালে আদর করে দিল। আয়না জড়িয়ে ধরে আয়ানকে। আয়ান ছোট বোনের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিতেই প্রিয়তাও জাপটে জড়িয়ে ধরে বড় ভাই বোনকে। কে বলবে এরা 2 মায়ের গর্ভে জন্ম। এদিকে সারা আর মাইশা মুস্কি হাসে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এখানে একজন রমণীর গালে লাল আভা দেখা দিয়েছে। আয়ান হুট করে নজর পড়ে বিছানায় 2 রমণীর ওপর। আয়ান বোনদের নিয়ে এতটাই বিভোর যে এতক্ষণ তাদের নজরেই আসেনি। কিন্তু এখানে যে তার প্রিয়সীও থাকতে পারে জানা ছিল না। যাক, এক কাজে 2 কাজ হলো। আয়ান বোনদের ছেড়ে দিয়ে সারা মাইশার সাথে হালকা কথা বলে রুম ত্যাগ করে। আয়নাও সবার সাথে কথা বলে এখন। এতক্ষণ মনটা বেচারি বড্ড খারাপ ছিল। বড় মায়ের আগমনে তা উবে গেল। প্রিয়তা আয়নার শাড়ির কুচিগুলো ঠিক করে উঠে দাঁড়াতেই শিউলি এসে বলে গেল প্রিয়তাকে রান্নাঘরে ডাকছে। প্রিয়তার মনটা বড্ড খারাপ হলো, তবে মুখে হাসি রেখে সারা আর মাইশাকে আয়নার রুমে রেখে নিচে যাওয়ার জন্য অগ্রসর হয়। নিচে যেয়ে প্রিয়তা লিভিং রুমে থাকা সব কয়টা মানুষকে সালাম দিল। শফিক সওদাগর পরিচয় করিয়ে দিল বাড়ির ছোট মেয়েকে। একজন মিতা সওদাগরের বয়সী মহিলা ওকে কাছে ডেকে নিয়ে আদর করে দেয়। প্রিয়তা গিয়েছে অনেকবার মির্জা বাড়ি। এটা সাদনানের মা সাহেলা বেগম। কথা বলে ভালো মন্দ জিজ্ঞেস করে সাহেলা প্রিয়তাকে। প্রিয়তা সবার সাথে কথা বলে রান্নাঘরে চলে যায়। প্রিয়তা রান্নাঘরে প্রবেশ করতেই মিতা সওদাগর অনেকগুলো ফল একটা ঝুড়িতে প্রিয়তার হাতে দিয়ে বলল, এগুলো কেটে নিয়ে বসার ঘরে দিয়ে আসবি। হুকুমের সুরে বলেই তিনি রান্নাঘর থেকে চলে গেল। প্রিয়তা বাটি নিয়ে সেগুলো কাটতে বসে গেল। শিউলি থালা বাসন সব গুছিয়ে রাখছে। একটু আগেই হয়তো খাবার পর্ব শেষ হয়েছে, বুঝতে পারল প্রিয়তা। খাবার কথা মাথায় আসতেই পেটের ভিতর ক্ষুধা অনুভব করে। ইস, সকালে শুধু লুকিয়ে 2টা বিস্কিট খেয়েছে। মনে হতেই চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ে গেল। শিউলি বুঝতে পারে, এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলে ওঠে, তোমার বান্ধবী আছে না ছোট আপা, সারা না কি জানি, ওই কিন্তু খায় নাই, বলছে তোমার সাথে খাবে বলে সুন্দরী আপাটারে লইয়া উপরে চলে গেছে। প্রিয়তা হতভম্ব অবাক হয়ে তাকালো শিউলির দিকে। বিস্ময় চাহনি দিয়ে প্রশ্ন করে শিউলিকে, কি বলছো এসব? 4টা বাজে এখন। তো আর কইতাছি কি? প্রিয়তা আর কিছু বলে না। শিউলিও নিজের কাজে মনোযোগ দেয়। আর প্রিয়তা তাড়াহুড়ো সহিতে ফলগুলো কেটে সুন্দর করে সাজিয়ে ট্রেতে করে লিভিং রুমের উদ্দেশ্যে বেরিয়ে আসে রান্নাঘর হতে। এরই মধ্যে সাদনানের দাদা দাদি তাগাদা দেয় মেয়েকে নিয়ে আসার জন্য। প্রিয়তা উপরে চলে যায় আয়নাকে আনতে। পেছন পেছন আয়নাও আসে। তারপর সারা আর মাইশা দুজনেই আগে নিচে চলে আসে। আর আয়ান অসহায় চোখে তাকায় প্রিয়সীর দিকে। সে তো এসেছিল এই মেয়ের সাথে একটু কথা বলার জন্য। সব জায়গা থেকে ব্লক করে রেখেছে তার প্রিয়সী তাকে। অবশ্য রাখবে নাই বা কেন? সে তো করেছেও এমন অপরাধ, কিন্তু সে তো ইচ্ছে করে এমনটা করেনি। একবার মনে হয় সব দোষ নিজের, তো একবার মনে হয় এই মেয়ে কষ্ট করে একটু মানিয়ে নিলেই তো হয়। এইসব ভাবতে ভাবতে আয়ান আয়নাকে ধরে নিচে চলে আসে। রাহাতের দাদি আম্বিয়া মির্জা, তিনি তার পাশে বসিয়ে মুচকি হেসে এটা সেটা জিজ্ঞেস করে আয়নাকে। সবাই কথাবার্তা বলে আয়নার সাথে, কিন্তু প্রিয়তা ভাবছে অন্য কথা। সাদনান ভাই কেন আসেনি? উনি কোথায়? প্রিয়তা ভাবনার মাঝেই রাহান
সহ বাড়ির ভিতর প্রবেশ করে সাদ্দান। সাদ্দানকে দেখেই প্রিয়তার বুকের ভিতর ধক করে ওঠে। সাদা শার্ট, চুলগুলো এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ। এই লোকটা এত সুন্দর কেন? প্রিয়তার ভাবনার মাঝেই সাহেলা বেগম গিয়ে ছেলের গালে হাত রেখে আহ্লাদি কণ্ঠে বলে ওঠে, কি দরকার ছিল এতটা পথ জার্নি করে এখানে আসার? কাল সকালেও আসা যেত। সাদনান মাকে আশ্বাস দিয়ে ক্লান্ত ভরা কণ্ঠে জানায়, আমি ঠিক আছি, তবে একটু ফ্রেশ হতে পারলে ভালো হতো। তুমি এখানে? সাদনান ফ্রেশ হয়ে মাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে, আর বেরিয়ে এসেই দরজায় প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, আপনার টাওয়াল আর বাড়িটা আমার, আপনি ভুলে যান। বাড়িটা তোমার আমি জানি, আর এই রুমে যেহেতু এখন আমি আছি, তাই নক করে পারমিশন নিয়ে ঢোকার প্রয়োজন ছিল। এই আপনিটাই সম্পূর্ণ আমি আমার করে নিব। প্রিয়তা বিড়বিড় করে বলে ওঠে। সাদনানের কান অবধি তা পৌঁছায় না, তাই ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এই মেয়ে কি বিড়বিড় করছো? কিছু না, আপনাকে খাবারের জন্য ডাকে। কথাটা বলেই প্রিয়তার তাওয়ালটা বিছানায় রেখে ঘর ছেড়ে বেরিয়ে এলো। সাদনান তাওয়াল দিয়ে মাথা মুছে ঘর ছেড়ে নিজেও কী সব বিড়বিড় করতে করতে চলে এলো। আমি ইচ্ছে করে করিনি জান। আয়নের কণ্ঠে অসহায়ত্বের ছোঁয়া, কিন্তু সামনে দাঁড়ানো রমণী খুব ভাবলেশীনভাবে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, তো আমি কি করব? তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে বলবো? এই মেয়ে, আমাকে রাগাবে না, ফল ভালো হবে না। মাইশা কিছু বলে না। আয়নের কথা না শোনার মতো করে ছাদ থেকে নেমে চলে যেতে নাই, আর আয়নের মাথায় ধপ করে আগুন ধরে যায়। এই মেয়ে একটু বেশি করছে। ভাবতে ভাবতে আয়ান মাইশার হাত টেনে ধরে। মাইশা পেছন ফিরতেই আয়ান মাইশাকে একটানে নিজের বুকের উপর এনে ফেলে, শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে। আকস্মিক ঘটনায় চমকে ওঠে মাইশা, কিন্তু যখন ঘটনা বুঝতে পারল, আয়ান মাইশাকে আরো কিছুটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে, নিজের বাম হাত প্রেয়সীর ডান গালে রাখে, আর মাইশা লজ্জায় লাল হয়ে গেল। আয়ান তার প্রেয়সীর লজ্জারাঙা মুখ দেখে নিজেকে আর দমাতে পারে না। মুহূর্তের মধ্যে মাইশার ওষ্ঠ আঁকড়ে ধরে। মাইশা স্তব্ধ, নড়াচড়ার শক্তি করতে পারছে না। চোখ বড় বড় করে আয়ানের খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালের দিকে তাকিয়ে থাকে। আয়ান নিজের ইচ্ছে মতো প্রেয়সীর ঠোঁটে নিজের ভালোবাসার পরশ দেয়। দীর্ঘ একটা চুম্বনের পর আয়ান মাইশাকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে বলে ওঠে, সরি জান, কিন্তু আমার ছোঁয়া পবিত্র, অধিকার আছে আমার। মাইশা কিছু বলে না, চুপচাপ আয়ানের বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ফেলে। মাইশা যখন মাধ্যমিক পরীক্ষা দেয়, তখন আয়ান অনার্স শেষ ইয়ার। স্কুল কলেজ ভার্সিটি একসাথে হওয়ায় সুবিধায় দুজনের সেখানে থেকে ভালোবাসার প্রণয় হয়। আয়ান মাইশাকে আগে থেকে পছন্দ করত। সাদনান রাহাতের সাথে বন্ধুত্ব ছিল বিধায় প্রায় যাতায়াতে ছিল মির্জা বাড়ি, আর তখন থেকে ছোট্ট মাইশাকে ভালো লাগতো, কিন্তু কখনো তা প্রকাশ করেনি। কিন্তু আয়ান প্রকাশ না করলেও ছোট্ট মাইশা তখন থেকে আয়ানের পেছন পেছন ঘুরত। এভাবে দেখতে দেখতে আয়ান অনার্স ফাইনাল এক্সাম শেষ করে, আর মাইশা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি হয়। আয়ান মাস্টার্স করার জন্য শহরে আসার জন্য তোড়জোড় শুরু হয়, কিন্তু মাইশার পাগলামি তখন আরও কয়েক গুণ বেড়ে যায়। ততদিনে আয়ানও তার প্রেম নিবেদন করে ফেলেছিল প্রেয়সীর নিকট। আর যখন আয়ানের শহরে আসার সব বন্দোবস্ত হয়ে এলো, শহরে আসার দিন ঘনিয়ে এলো, মাইশা তখন নাছোড়বান্দা, সে কিছুতেই আয়ানকে ছাড়বে না। তার মনে ভয় বাসা বাঁধে, যদি আয়ান শহরে এসে বদলে যায়। কিন্তু বেচারি মাইশা তখনও বুঝতো না আয়ান ওকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। মাইশার পাগলামি যখন আকাশ ছোঁয়া, রাত বিরাতে ফোন দিয়ে কান্নাকাটি, দেখা হলে জড়িয়ে ধরে চিৎকার করে আয়ানকে যেতে না করা, তখন আয়ান বিশাল বড় সিদ্ধান্ত নেয়। কাউকে না জানিয়ে ওই দিন কাজী অফিসে গিয়ে সেখানের দুজন মানুষ সাক্ষী রেখে কাজী দিয়ে বিয়ে করে নেয় তার ছোট জানকে। আজ 6 মাসের বেশি সময় হয় ওদের বিয়ে হয়েছে, কিন্তু এটা কেউ জানে না আয়নাকে সবার পছন্দ হয়েছে। বিয়েটা 1 মাস পর হবে বলে ঠিক করেছে জাফর মির্জা। তার বাড়ির বড় নাতি আবার গ্রামের নামি দামি লোক। তিনি বেশ জোয়ান এখনো, এলাকার চেয়ারম্যান, বড় ছেলে উপজেলা চেয়ারম্যান,
ছোট ছেলে ব্যবসায়ী, বড় নাতি বড় ছেলে আজর্ব মির্জার সাথে রাজনৈতিক সাথে বাবার ব্যবসা দেখা ভালো করে, আর মেজ নাতিকে সামনে ইলেকশনে এমপি পদে দাঁড় করাবে। যদি মেজ নাতি তার এসব ধারে কাছেও নেই, কিন্তু তার এলাকায় দাপট আছে, সাথে ব্যবহারের দিক আর এমন কারণ নিয়েও জেনারেশন আর নাতির বেশ আয়ত্তে। কিন্তু সমস্যা হলো সে এসব করতে চায় না। তবে তিনি এবার যে করেই হোক মেজ নাতিকে এমপি পদে দাঁড় করাবেই। আরেকটা বড় দল থেকে অফারও এসেছে। সেই দলের হয়ে যদি একবার কাজ করা যায় তাহলে নিশ্চিত তার নাতি পাশ করে যাবে। কারণ একটাই, গত 15 বছর ধরে যেই লোক এমপি পদে আছে তিনি কোনো উন্নতি করেনি শহরে, তাই জনগণ ক্ষেপে ফুঁসে আছে। একবার যদি যোগ্য কাউকে পায় তবে আগের এমপিকে কোনো মতেই আর আসনে আসতে দেবে না। তাই মির্জা সাদনান শাহরিয়া জয় নিশ্চিত। এবার শুধু নাতিকে রাজি করানোর পালা। এসব ভাবতে ভাবতেই জাফর মির্জা চায়ের কাপে চুমুক দেয়। অতঃপর সওদাগর বাড়ির লোকদের নিমন্ত্রণ করে যায়। যদিও সওদাগরের বাড়ির তুলনায় মির্জা বাড়ির রাজপ্রাসাদ, আর ছেলে সে সম্পর্কে সব জানা আছে। এখন শুধু ফর্মালিটি আর কি। প্রিয়তার রেডি হচ্ছে স্কুলের জন্য। আজ 3 দিন পর স্কুলে যাবে ভাবতেই খুশি লাগছে। কতদিন হয় সারার সাথে জমিয়ে কথা বলা হয় না, সব কথা মাথায় কিলবিল করছে। আসলে প্রিয়তা পড়ালেখায় যে এতটা ভালো তা না, আবার ততটা খারাপও না। স্কুল যাওয়ার মূল উদ্দেশ্য হলো সে এই বন্দি জীবনটা থেকে কিছুক্ষণের জন্য হলেও রেহাই পায়। তাই বাড়ি থেকে বেরোতে পারলেই যেন সে ভালো করে শ্বাস ফেলতে পারে। এখানে সব তিক্ত লাগে প্রিয়তার। অন্য কেউ কতক্ষণ তার হয়ে লড়াই করবে, সে নিজে তো করতে পারে না। আর তার বাবা, সে তো তার মাকেই বাধ্য হয়ে বিয়ে করেছিল আর শুধু দায়িত্ব পালন করেছিল। কিন্তু ভুলবশত প্রিয়তা দুনিয়ায় এসে পড়েছিল, আর সেই ভুলেই তো আজ তিনি মাটির তল হলেন। যদিও প্রিয়তার ওর মায়ের কথা মনে নেই, তবে ওর দাদা বলতো প্রায় এসব। আর বছর 3 আগে তিনি প্রিয়তাকে একা করে চলে গেল। সবার উপর এই ছোট্ট প্রিয়তার বড্ড অভিমান। প্রিয়তা এসব ভাবতে ভাবতে ব্যাগে বই নিচ্ছিল, কিন্তু মিতা সওদাগরের ডাকে বাস্তবে ফিরে। এই মেয়ে কোথায় থাকে মন? না মনি, অনেকদিন স্কুল যাই না, তাই ভাবছিলাম কবিস্তর না আবার প্রিয়তাকে সবটা কথা সম্পূর্ণ করতে না দিয়ে তিনি বিরক্তকর মুখ করে কথাগুলো বলে একটা কাপড়ের ব্যাগ প্রিয়তার হাতে ধরিয়ে দেয়। দেখেই বোঝা যাচ্ছে নিজের মেয়ের হবু শ্বশুর বাড়িতে কিছু দিচ্ছে। ব্যাগটার ভিতর বড় 2টা বক্স। প্রিয়তা ব্যাগটা হাতে নিয়ে বুঝতে পারলো ব্যাগটা বেশি ভারী। না চাইতে কৌতূহলবশত জিজ্ঞেস করেই নিল মিতা সওদাগরকে, মনি এটার ভেতর কি? তোর কাছে এখন সব কৈফিয়ত দেওয়া লাগবে? না মনি, আমি তো এমনি জিজ্ঞেস করেছিলাম, আর এমন হবে না। কথাটা বলতে বলতে প্রিয়তা চোখের পানি আড়াল করতে তাড়াহুড়োর সহিত পা চালিয়ে বাড়ির থেকে বেরিয়ে এলো। তার ভীষণ কষ্ট হয়। কেন মিতা সওদাগরে তাকে একটু ভালোবাসে না, একটু স্নেহ করে কাছে ডাকে না, আদর করে একটু খাবার দেয় না। স্বামীর দ্বিতীয় স্ত্রীর সন্তান বলে, তুই বস, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। কথাটা বলে সাহেলা বেগম সারাকে ডাকতে একজন কাজের মহিলাকে বলে। প্রিয়তা আম্বিয়া মির্জার সঙ্গে বসে টুকটাক কথা বলে, কিন্তু ওর মনটা বড্ড খারাপ। তবে মুখে যথেষ্ট কৃত্রিম হাসি ঝুলিয়ে রেখেছে। এই বাড়িতে কেউ জানে না মিতা সওদাগর প্রিয়তার সাথে খারাপ ব্যবহারের কথা শুধু সারা বাঁধে। মূলত প্রিয়তা চায় না ঘরের কথা বাহিরে কেউ জানুক আর তার পরিবারের বদনাম হোক। তাছাড়া শুধু মিতা সওদাগরই তো একটু কঠোর, আর সবাই তো বেশ ভালোবাসে তাকে। প্রিয়তা আর আম্বিয়া মির্জা কথার মাঝে একজন মেয়ে ট্রেতে করে প্রিয়তার আটা পিঠা আর মোয়া দিয়ে যায়। পেছন পেছন সালেহা বেগমও এসে প্রিয়তার পাশে বসে। বাড়িতে পুরুষ লোক নেই, কিন্তু প্রিয়তার চোখ কাউকে খুঁজে চলেছে। এর মধ্যে সারা এসে হাজির হয়। সারা এসে সেন্টার টেবিলের উপর খাবার দেখে বুঝতে পারে এগুলো প্রিয়তাই নিয়ে এসেছে। আর ওর ছোট্ট মস্তিষ্ক এটাও ভেবে নিল প্রিয়তাকে ওর মা নিশ্চয়ই এসবের কিছুই ছোঁয়াই দেয়নি। সারা তৎক্ষণাৎ একটা মেয়েকে একটা ছোট্ট বক্স আনতে বলে রান্নাঘর থেকে। প্রিয়তাকে আম্বিয়া মির্জা সালেহা বেগম খেতে বলল, সে কিছুই মুখে নেয়নি। সে খেয়ে এসেছে বলে এড়িয়ে গেল।
কাজের লোক বক্স নিয়ে এলে সারা সেটায় ঝটপট কয়েকটা পিঠা সেটায় পুড়ে কাঁধে থাকা ব্যাগে নিয়ে বাসার কাছ থেকে বিদায় নিয়ে প্রিয়তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। বেশি ব্যথা করছে না? ইস, কি লাল হয়েছে দেখেছিস? ভালো হয়ে যাবে, তাছাড়া দোষ তো আমারই। সারা প্রিয়তার কথার পিঠে আর কিছু বলে না। ওর খুব খারাপ লাগছে। স্যার কি করে পারলো এত জোরে মারতে? মাত্র 3 দিন বন্ধ করেছে, আর কই অন্য সময় তো স্কুল বন্ধ করলে কাউকে মারে না, তবে প্রিয়তাকে কেন মারলো? সারা এসব ভাবতে ভাবতে প্রিয়তার হাতে রাস্তার সাইডে দাঁড়িয়ে পানি ঢালে, তারপর একটা টিস্যু দিয়ে হাতটা আস্তে আস্তে করে মুছিয়ে দিল। আলতো করে ফু দিয়ে মলিন মুখ করে জিজ্ঞেস করে ওঠে, এখন বেশি চলে? প্রিয়তা মুচকি হেসে বাম হাতটা সারার গালে রেখে জবাব দেয়, একটু। বাসায় গিয়ে কিন্তু মলম লাগাবি। আচ্ছা। স্কুল ছুটি দিয়েছে 4টায়, এখন 4:30 বাজে। হঠাৎ সাদনানের কণ্ঠ শুনে সারা প্রিয়তা দুজনেই চমকে ওঠে। সাদনান রাহাত দুজনেই দাঁড়িয়ে আছে তাদের থেকে কিছুটা দূরে। সাদনানের গায়ে সাদা একটা শার্ট, যা দেখে প্রিয়তার ভ্রু কুঁচকে আছে। এই লোকের কি আর শার্ট নেই? সবসময় এক শার্ট পরে থাকে। আর উনি কি জানে না ওনাকে সাদা রঙে কতটা মারাত্মক সুন্দর লাগে? প্রিয়তার নিজের মনেই কথাগুলো ভাবে। তবে প্রিয়তা ভীষণ খুশি হয়। আজ সারাদিন একবারও দেখা মেলেনি লোকটার। ভেবেছিল হয়তো আজ দেখা পাবে না। যাচ্ছিলাম তো ওই প্রিয়তার সারা আর কিছু বলতে পারে না। প্রিয়তা সারার হাত শক্ত করে চেপে ধরে। সারাও আর কিছু বলে না। সাদনান ভ্রু কুঁচকে নেয় সারাকে চুপ করে যেতে দেখে, কিন্তু কিছু জিজ্ঞেস করবে তার আগে সাদনানের পেছন থেকে রাহান বলে ওঠে, কি হলো? বলছো না কেন? প্রিয়তার কি? কিছু না। সাদনান কথাটা মনে মনে ভেবেই বোনের দিকে আর চোখে একবার তাকালো, আর অমনি সারা চোখ দিয়ে কিছু ইশারা করে। হাত দেখি। কেন? আমতা আমতা করে জিজ্ঞেস করে প্রিয়তা। সাদনান চোখ বন্ধ করে নেয়। রাগ হচ্ছে এই মেয়ের উপর, কোনোদিন শান্তি দেবে না তাকে। প্রথমত পৃথিবীতে এসেছে লেট করে, তার উপর ভীষণ বাজেভাবে প্যারা দেয় তাকে এই মেয়ে। একবার শুধু সময় হোক, শুধু আসলে সব উসুল করে নেবে। কথাগুলো ভেবেই সাদনান ফোঁস করে শ্বাস ফেলে। চোখ খুলে এক ঝটকায় প্রিয়তার ডান হাতে ধরে সামনে এনে থমকে গেল সাদনান। বুকের ভিতর তীব্র যন্ত্রণা হচ্ছে, যেন কেউ ধারালো অস্ত্রের দিয়ে খোঁচাচ্ছে। চোখে রাগে লাল হয়ে আসে। প্রিয়তা সেদিকে তাকিয়ে একবার, আর চোখে তাকিয়ে ভয়ে আবারও মাথা নুইয়ে নিল। সাদনান ভাই তাকে ভালোবাসে না, কিন্তু সেই ছোট্টবেলা থেকেই সারা আর তাকে বেশ যত্ন করে আগলে রাখে। কি হয়েছে? কিছু না তো, আমি বাড়ি যাব। আমি জানতে চাচ্ছি কে করেছে এটা। সাদনানের ধমকে কেঁপে ওঠে ছোট্ট প্রিয়তা। সারাও ভাইয়ের এই রূপ দেখে কিছুটা ভয় পায়। তার ভাই নিশ্চয়ই এখন এই নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাবে। সারা নিশ্চিত তার ভাইয়ের মনে যে কি চায় সে এটাই আজ অবধি বুঝে উঠতে পারে না। সারার ভাবনার মাঝেই প্রিয়তা মিড়মিড় করে বলে ওঠে, রাস্তায় পড়ে গিয়েছে। মিথ্যা, সত্যিটা বলো। ঠান্ডা স্বরে বলে ওঠে সাদনান। প্রিয়তা ততক্ষণে হাত ছাড়িয়ে নিল। সারা এগিয়ে এসে ভাইয়ের থেকে দূরত্ব রেখে প্রিয়তাকে আগলে দাঁড়িয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, 3 দিন স্কুলে আসেনি, তাই স্যার মেরেছে। কোন স্যার? ক্লাস টিচার কবির খান। সারার কথা শুনে সাদনানের চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু রাগটাকে গিলে নিল সে। এখন কিছুতেই উল্টোপাল্টা কিছু করা যাবে না, আর এই মেয়ের সামনে তো আরো আগে না। ভেবেই সাদনান রাহানকে কিছু বলে নিজের বাইকে বসে সারা আর প্রিয়তাকে বসতে সাহায্য করে। সাদনানের বলিষ্ঠ শৈলে এই বাইকে বসার পর শুধু আর একজন পুরুষ বসার জায়গা রাখে, কিন্তু সারা প্রিয়তা দুজনেই স্বাস্থ্যের দিক দিয়ে কম হওয়ায় সাদনানের পেছনে দুজনেই অনায়াসে বসতে পারে। প্রিয়তার মনে পড়ে না কবে লাস্ট সাদনান তাকে বাইকে নিয়েছে। ছোট্টবেলায় প্রায় নিত, কিন্তু প্রিয়তা জিএসসি পরীক্ষা দেওয়ার পর আর নেয়নি। আর আগের মতো ঠিক করে কথাও বলে না। তুই বাড়ি যা, আমি ওকে নামিয়ে নিয়ে আসছি। মির্জা বাড়ির সামনে বাইক থামিয়ে সারাকে উদ্দেশ্য করে বলে ওঠে সাদনান। সারা নেমে পড়ে। প্রিয়তাকে আবারও হুকুমের সুরে বলে ওঠে, ওষুধ লাগাবি কিন্তু। আর কাল তো স্কুল বন্ধ, তুই আসবি না? আমি যাব।
তুই যাস, মনি আসতে দেবে না। মলিন হেসে জবাব দেয় প্রিয়তা। সাদনান এদের কথা শুনে হাওয়ার সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট দেয়। আর আকস্মিক ঘটনায় প্রিয়তা চমকে উঠে চোখ বন্ধ করে খামছে ধরে সাদনানের সফেদা শার্ট এর পেছনের অংশ। তার উপর আস্তে আস্তে যখন বাইকের গতি স্থিতিশীল হয় তখন প্রিয়তা সুন্দর করে সাদনানের কাঁধে হাত রেখে বসে। 4 কি 5 মিনিটের মাথায় বাইকটা এসে সওদাগর বাড়ির গেটে রাস্তায় থামে। আর প্রিয়তা নেমে দাঁড়ায়। কিছু বলবে তার আগেই সাদনান বলে ওঠে, সাদনান তার জিনিস কি করে যত্নে রাখতে হয় সেটা ভালো করেই জানে। আর মিথ্যা বলাটা একদম উচিত হয়নি। যদিও তুমি বা সারা না বললে আমার কিছু আসতে যেত না। এই মির্জা সাদনান শাহরিয়া খবরটা পেতে 2 মিনিট সময়ও লাগতো না। কথাগুলো শেষ করেই সাদনান প্রিয়তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। প্রিয়তার মনটা খারাপ হয়ে যায়। কি বলে গেল এসব? কিন্তু প্রিয়তা সব ভাবনা বাদ দিয়ে মনে মনে আফসোসের সুর তোলে। ইস, একটু কথা বলা হলো না লোকটার সাথে। জানিস কবির খান আমাদের আর ক্লাস নেবে না, ইভেন আমাদের কোনো ক্লাসই নেবে না। ক্লাসে সারা আর প্রিয়তা ঢোকার সঙ্গে সঙ্গে কয়েকজন মেয়ে খুশি খুশি মনে কথাগুলো সমালোচনা করতে শোনা গেল। সারা নির্বিকার, সে গিয়ে দ্বিতীয় সারিতে টেবিলে বসে পড়ে। প্রিয়তা অবাক হয়। এই মেয়েগুলোই কয়েক মাস আগে কবির স্যার নতুন আশাতে কি খুশিই না ছিল, আর এখন চলে যাওয়া তো এতটা খুশি। এই মেয়েগুলো গিরগিটির মতো। গিরগিটি যেমন রং পরিবর্তন করতে সময় লাগে না, কিছু কিছু মানুষও ঠিক এমন সময় সময় নিজেদের রূপ দেখায়। প্রিয়তা বেশি আর ভাবে না, সারার পাশে গিয়ে বসে পড়ে। আর ম্যাম ক্লাসে এলে ক্লাসে মনোযোগী হয়। কিন্তু মাথায় ঘুরছে কবির স্যার কেন আর ক্লাস নেবে না। কবির খান 4 মাস আগে প্রিয়তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে। তিনি সায়েন্সের শিক্ষক, তাই তাদের হায়ার ম্যাথ ক্লাসটা নিত। দেখতে যেমন মাশাআল্লাহ, ঠিক তার রাগ আর ব্রিলিয়ান্টও তেমন, যাকে এক কথায় বলা চলে পারফেক্ট। কিন্তু তার রাগের আর অত্যাচারের কারণে কয়েক মাসেই মেয়েদের মন তিক্ততায় ভরে গিয়েছে। কিন্তু সব মেয়েদের সাথে খারাপ আর রূঢ়ভাবে কথা বললেও প্রিয়তা আর সারার সাথে বেশ সুন্দর করে কথা বলতো, নিজ থেকে এটা সেটা বুঝিয়ে দিত। কিন্তু হঠাৎ ওই দিন কেন কবির খান এমন করলো? প্রিয়তা বা সারা কারো মস্তিষ্কই উত্তর তৈরি করতে পারে না। স্কুল ছুটির পর প্রিয়তা আর সারা দুজনেই ব্যাগ গুছিয়ে সবার লাস্টে ক্লাস হতে বেরিয়ে আসে। কম বেশি সবাই চলে গিয়েছে, শুধু কয়েকজন বাদে। ওদের ক্লাস দোতলায়, আর আসার সময় স্যারদের কেবিনের সামনে দিয়ে আসতে হয়। সারা আর প্রিয়তা টুকটাক কথা বলতে বলতে উপর থেকে নেমে স্যারদের লাইব্রেরির সামনে আসার পর হঠাৎ করে সামনে এসে কবির স্যার দাঁড়িয়ে যাওয়াতে দুজনেই আকস্মিক ঘটনায় চমকে ওঠে। তবে একে অপরের হাত শক্ত করে ধরে রাখলো। প্রিয়তা ভয় পাচ্ছে, এটা ভেবে যদি স্যার আবার তাকে মারে। আর সারা রাগে ফুঁসে, কিন্তু স্যার বলে কিছু বলতে পারছে না, তাই মাথা নিয়ে দুজনে দাঁড়িয়ে থাকে চুপচাপ। যা দেখে সামনে দাঁড়ানো কবির খান মলিন হাসে। সে কেন পারে না এই মেয়েটার সামনে এলে নিজেকে সামলাতে। কাল তো রাগে অভিমানে এতগুলো স্টিলের স্কিল দিয়ে হাতে ইচ্ছে মতো মারল, কিন্তু এই মেয়ে কি তার রাগ অভিমান সম্পর্কে মোটেও অবগত? এসবের ছিটে ফোটাও কিচ্ছু জানে। কিন্তু কবিরের নিজেরই বা কি দোষ? ওই দিন যখন সাদনানের সঙ্গে কথা বলছিল আর সারা দূরে আড়ালে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, তখন কবির সেখান দিয়ে যাচ্ছিল। আর সবটা দেখার পর তখনই সন্দেহ হয়েছিল নিজের মনে। আর যখন একটা ছেলেকে দিয়ে খোঁজ নিল, তখন সত্যিই তার সন্দেহ ঠিক হলো। প্রিয়তা সাদনানকে ভালোবাসে, আর এটা জানার পর কেন জানি রাগটা কন্ট্রোল করতে পারেনি। কবির এক দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা মাথা নিচু করে থাকলেও তার দৃষ্টি সামনে দাঁড়ানো মেরুন রঙের শার্ট পরে কালো স্যুটের উপর জড়িয়ে রাখা মানবটার ডান হাতের দিকে। সবার ভাবনার 13টা বাজিয়ে সারা কবির খানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে ওঠে, স্যার আমরা কি যেতে পারি? হ্যাঁ, আসলে কাল একটু বেশি হয়েছে, তার জন্য সরি। কবির খান একটু অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে উত্তর দেয়। কবির খানের মুখে এমন কথা শুনে সারা প্রিয়তা দুজনেই অবাক হয়ে একে অপরের মুখে চাওয়াচাই করে। ঠিক বুঝতে পারিনি স্যার। সারা বিস্ময় নিয়ে প্রশ্ন করে।
কবির খান আর চোখে একবার প্রিয়তার দিকে তাকিয়ে অপরাধী ভঙ্গিতে বলে ওঠে, আসলে আমি প্রিয়াতাকে বলছি, সরি, আমি কাল ওভার রিয়েক্ট করে ফেলেছি। না না স্যার, কোনো ব্যাপার না। তাছাড়া আপনি গুরুজন, শিক্ষক বাবার সমতুল্য। আপনারই তো। আমরা ভুল করলে শাসন করবেন, আবার ভুল শুধরেও দেবেন। প্রিয়তার মুখে বাবার মতো কথাটা শুনে কবির অসহায় চোখে তাকিয়ে থাকে প্রিয়তার দিকে। এই মেয়ে তাকে ডিরেক্ট বাবার আসনে বসিয়ে দিল। কবির স্যার একটু তাড়াহুড়ো সহিতে পা চালিয়ে যেতে বলে ওঠে, 5টা বেজে যাচ্ছে, বাসায় চলে যাও। কথাটা বলেই কবির খান চলে যায়। সারা আর প্রিয়তা দুজনেই স্কুলে আঙিনা থেকে বেরিয়ে এসে রাস্তায় বাড়ির পথে হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে দুজনেই খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করছে। তাদের মুখ দেখে যে কেউই অনায়াসে বলে দিতে পারবে। এর মধ্যেই কিছু মনে পড়ার মতো করে প্রিয়তা তড়িঘড়ি করে সারাকে জিজ্ঞেস করে, তুই স্যার হাত খেয়াল করেছিস? আমার কি কাজ নেই এখন স্যার হাত পা খুঁজতে যাব? মুখ ভেঙচি কেটে জবাব দেয় সারা। প্রিয়তা এবার একটু সিরিয়াস মুড এনে গম্ভীর কণ্ঠে বলে, স্যার ডান হাতে ব্যান্ডেজ করা ছিল। কি বলছিস? অবাক হয়ে জোরে বলে ওঠে সারা। প্রিয়তা স্বাভাবিকভাবে জবাব দেয়, সত্যি। আমি কিছু গন্ধ পাচ্ছি, সাবধানে থাকবি। এদের কথার মাঝেই দুইটা বাইক এসে ওদের সামনে থামে। একটায় সাদনান, অপরটায় রাহান। সাদনান আজও একটা সাদা টি শার্ট পরে আছে। দেখতে মাশাআল্লাহ ফর্সা, তোকে মাথা ভর্তি ঝাঁকড়া চুল, মুখ ভর্তি চাপ দাড়ি, সরু নাক আর ঠিক নিচে সিগারেটে পড়া ঠোঁট। পরক্ষণে প্রিয়তা নিজের এসব আজে বাজে চিন্তা ভেবে নিজেই লজ্জা পায়। কিন্তু একটা কথা তবুও মনে কোথা থেকে যেন বলে ওঠে, ইস, এই মানুষটা এত কেন সুন্দর। আচ্ছা, আমাকে কি ওনার পাশে সত্যি মানাবে? প্রিয়তা আবার ভাবে, কেন আমি দেখতে ততটাও খারাপ নই। 5 ফিটের বেশি লম্বা, গায়ের রংটা অতটা ফর্সা নয়, কিন্তু চেহারায় আলাদা একটা মায়া আছে, আর সাথে আছে সুন্দর ভালো একটা মন। প্রিয়তার ভাবনার মাঝে সাদনান গম্ভীর কণ্ঠে হুকুমের সুরে বলে ওঠে, তাড়াতাড়ি উঠে বস। তুই বরং বেশি বকবক করিস না। রাহান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাদনানের ধমকে আর সবটা বলা হয় না। আমরা কি কোথাও যাব ভাইয়া? হ্যাঁ, রাহাত ভাই আয়নাপুকে নিয়ে আসছে, সাথে আমাদেরও যেতে বলছে। সারার প্রশ্নের উত্তরে বলে ওঠে রাহান। সারা বিরক্ত হয়, এই লোক সব সময় ভাইয়া বলে প্রশ্ন করলেই উত্তর নিজের মুখে রেডি রাখে। আচ্ছা, উনি কি সত্যি কিছু বুঝতে পারে না? সারার ভাবনার মাঝেই প্রিয়তা বলে ওঠে, আমি যাব না। বাড়ি যেতে দেরি হলে মনি চিন্তা করবে। তোমার মনির কাছে পারমিশন নেওয়া হয়েছে, আর তুমি ভুলে যাচ্ছ তোমার আপু ওখানে আছে। সারা আমার বাইক যাক। না, আমার সাথে যাবে। আয়ান মোড়ের রাস্তায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে প্রিয়তা আয়ানের বাইকে যাবে। রাহানের হাসি হাসি মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে তো জানে প্রিয়তাকে কিছুতেই সাদনান তার বাইকে উঠতে দেবে না। তাই লাস্ট একটা আশা ছিল, কিন্তু সেটাও বেটা আয়ান বাগড়া দিয়ে দিল। নিজে তো ঠিক লাইন মারে মাইশার সাথে। রাহানের বিষাদময় মুখটা আবারও চকচক করে ওঠে সাদনানের কথা শুনে। কিন্তু আপাতত তুই সারাকে নিয়ে যা, আমি আসছি ওকে নিয়ে। কেউ আর কিছু না বলে সারা গিয়ে চুপচাপ রাহানের পাশে বসে পড়ে, আর প্রিয়তা সাদনানের। সাদনান বলে ওঠে, ধরে বসো। প্রিয়তা সুন্দর করে এক হাত সাদনানের কাঁধে রেখে সুন্দর করে ধরে বসে। ওরা রেস্টুরেন্টে এসেছে। বাইক থামিয়ে রাস্তায় আয়ানের দেখা মেলেনি। এতে অবশ্য অনেকের ভালো হয়েছে, কিন্তু মুখে তা প্রকাশ করেনি কেউ। সবাই দোতলায় রেস্টুরেন্টের ভিতর বসে আছে। মাইশা সহ রাহাত, আয়ানা, ওরা মোট 2টা টেবিলে বসে। কিন্তু রাহাত আর আয়নার প্রাইভেসি দিতে ওদের আলাদা একটা কর্নারে টেবিলে বসিয়েছে। সাদনানের ঠিক বরাবর প্রিয়তা, রাহান সারাও পাশাপাশি। মাইশা আয়ানও টেবিলের এপার ওপার বসেছে। তারপর সবাই আড্ডা দিয়ে খাবার খেয়ে রাত 8টার দিকে বাসায় ফিরে। এর মধ্যে সাদনান একবারও প্রিয়তার সাথে আর কথা বলেনি। শুধু রেস্টুরেন্টে প্রিয়তা যখন খাবার খাচ্ছিল তখন খাবারটা একটু ঝাল ছিল, তাই সে একটু পরপর পানি খাচ্ছিল। তখন একবার জিজ্ঞেস করেছিল, খাবার কি বেশি ঝাল? ব্যাস, আর কিছু না। প্রিয়তা চুপ করেছিল। আসলে খাবার ঝাল নয়,
কিন্তু সকালে মিতা সওদাগর ওকে থাপ্পড় মেরেছিল আর দাঁতের সাথে লেগে তখন ঠোঁটের নিচে কিছুটা অংশ কেটে গিয়েছে। কিন্তু ওর চুপ করে থাকা দেখে সাদনান ভ্রু কুঁচকে ওয়েটার ডেকে আইসক্রিম এনে দিয়েছিল। প্রিয়তা এতেই ভীষণ খুশি। যাক, তার বড় ভাই বোনের পরে তাকে কেউ একটু খেয়াল রাখে। আচ্ছা, এই খেয়াল রাখাটা যদি সবসময় সবার আগে সাদনান ভাই করে, এতে কি বেশি ক্ষতি হতো? প্রিয়তা এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই মিতা সওদাগর হন্তদন্ত হয়ে রুমে এসে প্রিয়তার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে চুলগুলো মুঠোয় পড়ে টেনে ধরে হিসিয়ে বলে ওঠে, তোর মা আমার সংসার কাল নেগেনি হয়ে এসে আমার সোনার সংসার, এত ভালো স্বামী সব কেড়ে নিয়েছিল, আর এখন তুই আমার মেয়ের জীবন নষ্ট করতে চাইছিস? প্রিয়তা ভীষণ ব্যথা পাচ্ছে চুল খামছে ধরে রাখায়, তবুও কিচ্ছু বলেনি। কিন্তু তার মাকে নিয়ে এভাবে বলা সে অসহায় কণ্ঠে বলে ওঠে, প্লিজ মনি, তুমি যা বলার আমাকে বলো, তবু আমার মাকে নিয়ে কিছু বলো না। এই চুপ, একদম চুপ, বেশি বার বেড়েছিস। আর যদি মির্জা বাড়ির মেজো ছেলের আশেপাশে দেখেছি তো তুই আমার আসল রূপ দেখবি। কথাগুলো বলেই তিনি প্রিয়তাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়তা ধপ করে নিচে বসে পড়ে, দুহাত দিয়ে মুখ ঢেকে শব্দহীন কান্না কাঁদতে থাকে। তার ভীষণ কষ্ট হয়। এই 16 বছর বয়সে সে হাঁপিয়ে উঠেছে। সে তো এখান থেকে মুক্তি চায়, কিন্তু আজ থেকে তার সেই চেষ্টা করাও যে বারণ। কেন তার জীবনটা এমন হলো? একটু সুখ হলে কি এমন হতো? সব অভিমান বাবা আর মৃত মায়ের উপর হয়। তার মা কি করে পারলো এমন নিষ্ঠুর পৃথিবীতে তাকে একা ফেলে চলে যেতে? একবারও কি মনে হয়নি তার ছোট্ট মেয়েটা এই নিষ্ঠুর পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবে? এসব ভাবতে ভাবতে প্রিয়তা কান্না করতে করতে মেঝেতেই ঘুমিয়ে পড়ে। মা, তুমি কেন করো এমন ওর সাথে? তুমি নিজেও তো কষ্ট পাও ওর সাথে এমন ব্যবহার করে। চুপচাপ নিজের রুমে যাও, আর ভুলেও ভাইকে এসব বলতে যেও না। আয়না ঘৃণার দৃষ্টি ফেলে মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে সেখানে দরজা ঘেঁষে মেঝেতে বসে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে ওঠে, আমি জানি না তোকে কষ্ট দিয়ে মা কি পায়, কিন্তু আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি যাতে তুই এই নরক জীবন থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাস, আমার ছোট্ট কলিজা। আয়নাও মেঝেতেই ঘুমিয়ে পড়ে। কি মিল দু বোনের মাঝে, কি সুন্দর ভালোবাসা। তবে তা কারোই প্রকাশ করা হয় না। তবে তাদের অজান্তেই তারা নিজেদের কষ্ট একে অপরের মাঝে ভাগ করে নিচ্ছে। শুধু মিতা সওদাগরের জন্য তা প্রকাশে ফুটছে না। এদিকে মিতা সওদাগর হাউমাউ করে কান্না করছে। সে চায় না এই ছোট্ট নিষ্পাপ জানটাকে কষ্ট দিতে, কিন্তু তিনি এই মেয়েকে দেখলে কিছুতেই ভুলতে পারে না তার কালো দিনের কথাগুলো। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে মন চায়। তিনি তার প্রথম যেদিন সংসারে তার স্বামী শফিক সওদাগর দ্বিতীয় বিয়ে করে বাড়ি ফিরে, তিনি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কারণ তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল, আর তাদের দুটো বাচ্চাও ছিল। একজন 12 বছরের একটা পুত্র সন্তান আর 7 বছরের একটা কন্যা সন্তান ছিল। সেখানে স্বামীর দ্বিতীয় বিয়ে, এটা কোনো স্ত্রী মেনে নিতে পারবে না। ভালোবাসার মানুষটার পাশে কাউকে মেনে নেওয়া যায় না। সেখানে ভালোবাসার মানুষ, তার উপর স্বামী, সেখানে দ্বিতীয় বিয়ে, কি করে মানত? আর তাই তিনি কোনোদিন মেনে নিতে পারেনি। প্রিয়তার মা প্রহেলিকা শফিক সওদাগরের ফুফাতো বোন ছিল। সিরাজ সওদাগর আর তার ছেলে শফিক সওদাগর বোনের একমাত্র ভাগ্নির বিয়েতে যায়। সব ঠিকঠাক ছিল, কিন্তু বিয়ের দিন জানতে পারে যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে সে ভালো না, আর তাকে পুলিশ থানায় আটকে রেখেছে। তাই সে বিয়ে করতে আসেনি। সেদিন বোনের দিকে তাকিয়ে প্রহেলিকাকে শফিক সওদাগরের সাথে বিয়ে দিবে বলে ঠিক করে। শফিক সওদাগরের বাবা সিরাজ সওদাগর। শফিক সওদাগর কিছুতেই রাজি না। কম বয়সে বিয়ে করেছিল বিধায় তার 2 বাচ্চা আছে, কেউ বলতো না। আর তখন সিরাজ সওদাগর বাধ্য করে তাকে বিয়ে করার জন্য। তিনিও শর্ত দিয়েছিল বাবাকে যে বিয়ে করবে, কিন্তু কখনো স্বামীর অধিকার দেবে না, মেনেও নেবে না। কারণ তার মনে, হৃদয়ে, মস্তিষ্ক জুড়ে ছিল তার প্রিয়তমা স্ত্রী আর 2 সন্তান। সিরাজ সওদাগর তাতেও রাজি হলেন। অবশেষে বিয়ে করে বউ নিয়ে ওই দিন রাতে বাড়ি ফিরে তারা। প্রহেলিকা কোনো শব্দ করেনি।
সে যেন কাঠের পুতুলের মতো সব মেনে নিয়েছিল, বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। একমাত্র মেয়ে ছিলেন তিনি, চাইলেই তাকে পড়ালেখা করাতে পারত তার বাবা মা। কিন্তু প্রহেলিকা সেদিন বাবার সম্মানের কথা চিন্তা করে বিয়ে করে শফিক সওদাগরকে। তবে সেদিন রাতে মিতা সওদাগর কিচ্ছু বলেনি। শফিক সওদাগরও থাকেনি নতুন বউয়ের সাথে, তিনি মাথায়ও আনেনি আরো একটা বিয়ে করেছে। প্রথম স্ত্রীকে কথা দিয়েছিলেন বাবা যতদিন বেঁচে থাকবে ততদিনে তিনি কিছু করতে পারবে না, কিন্তু তিনি প্রহেলিকার ধারে কাছেও যাবে না। প্রহেলিকা মেনে নিয়েছিল সব, শুধু মানতে পারেনি মিতা সওদাগর। উঠতে বসতে খোটা আর বাড়ির সব কাজ করাতো ছোট্ট প্রহেলিকাকে দিয়ে। এভাবে চলছিল দিন। প্রহেলিকা ইন্টার পাস করেছিল, কিন্তু ভার্সিটি আর যাওয়ার সুযোগ হয়নি। দেখতে দেখতে কেটে গিয়েছিল 2 বছর। এর মধ্যে শোনা গেল প্রহেলিকার মা মারা গিয়েছে। সবাই ছুটে গেল সেদিন, শুধু বাড়িতে রয়ে যায় মিতা আর তার 2 সন্তান। সেখানে যাওয়ার পর তার মা মারা যাওয়ার 2 ঘন্টা পর তার বাবাও চলে যায়। প্রহেলিকা তখন পাগল হয়ে পড়ে। 16 বছরে বিয়ে হয়ে 18 বছরে পা দেওয়া যুবতী মা বাবা সবাই তাকে ছেড়ে চলে গেল। শফিকের ততদিনে প্রহেলিকার প্রতি কিছুটা অনুভূতি তৈরি হয়ে গিয়েছিল। সেখানে তারা 2 রাত 3 দিন ছিল, আর সেই রাতের ভালোবাসার চিহ্নস্বরূপ প্রিয়তা আসে। কিন্তু তাতে করে আরো অত্যাচার বেড়ে যায় মিতার। আগের চেয়ে দ্বিগুণ কষ্ট দিতে প্রহেলিকাকে। শফিক কিছু বলতো না, আর সে তো বাড়িতেও বেশি থাকতো না। নতুন নতুন হোটেলের কাজের চাপে ভুলে বসেছিল। তার ভুলের কষ্টের একটা মেয়ে দিনরাত সহ্য করছিল, অথচ ভুলটা কিন্তু তারও সমান দোষ ছিল। কিন্তু কষ্টটা শুধু একজনই ভোগ করত। আর আয়না আয়ান তাদের মনে হতো সত্যি প্রহেলিকার জন্য তাদের সংসারে অশান্তির সাথে দুজনেই ছোট্ট কিছু করার ছিল না। সিরাজ সওদাগরের কিছু করার ছিল না। তিনি ততদিনে বিছানা থেকে আর উঠতে পারতেন না। সে নিজেই অন্যের উপর নির্ভরশীল। সেখানে তিনি কি করতেন? মিতু। শফিক সওদাগরের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে মিতা সওদাগর। চোখের পানি গাল বেয়ে পড়ে তার শুকিয়ে দাগ বসেছে। তিনি কঠিন চোখে তাকিয়ে রূঢ় কণ্ঠে খিটখিটে স্বরে বলে ওঠে, আমাকে তুমি ওই নামে একদম ডাকবে না। সেই অধিকার তুমি 19 বছর আগেই হারিয়েছো। শফিক সওদাগর আর কিছু বলে না, চুপচাপ লুঙ্গি হাতে ওয়াশরুমে চলে যায়। তিনি তার কথা রাখতে পারেনি, আর আজও স্ত্রী কথা রাখতে এই ছোট্ট প্রাণটার দিকে ফিরেও দেখে না। তবুও তার স্ত্রী ক্ষোভের শেষ নেই। তার মেয়ের নিশ্চয়ই এই খারাপ বাবাটার উপর বড্ড অভিমান জমে আছে। আচ্ছা, মিতা কি কোনোদিন তার উপর থেকে সে ওয়াদা তুলে নেবে না? না না, অবশ্যই তুলে নেবে। আর মিতা নিজেও তার ভালোবাসার মানুষের শেষ চিহ্নকে আগলে নিবে। আচ্ছা, সেই দিন কবে আসবে? আদৌ কোনোদিন আসবে? চোখ মুখের এই অবস্থা কেন? প্রিয়তা স্কুল থেকে বেরিয়ে এসেই দেখলো আজ সাদনান একা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আজ সারা আসেনি। আর প্রিয়তার এমন অবস্থা দেখে সাদনানের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। চোখ মুখ ফোলা, লাল হয়ে আছে। যে কেউ দেখলে নিঃসন্দেহে বলে দিতে পারবে মেয়ে অনেক কেঁদেছে। প্রিয়তা সাদনানের প্রশ্নে একটু ভীত হয়, আমতা আমতা করে জবাব দেয়, বেশি ঘুমিয়েছি। মিথ্যা। কান্না করার কারণ কি আমি? প্রিয়তার উত্তরে সাদনান শান্ত কণ্ঠে বলে ওঠে, কি মনে করেন নিজেকে? হ্যাঁ, আমি কেন আপনার জন্য কান্না করব? আর আমার পা আছে, আমি হেঁটে বাড়ি যেতে পারবো। রোজ আমাকে নিতে আসতে হবে না। কথাগুলো প্রিয়তা জোরে জোরে বলেই উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটা ধরে। আশেপাশের কিছু মানুষ তাকিয়ে আছে, কিছু মেয়েও সাদনানের দিকে তাকিয়ে আছে। অন্য সময় হলে প্রিয়তা এদের চোখ দিয়ে ভস্ম করে দিত, কিন্তু এখন সে চুপচাপ। তার ভীষণ কষ্ট হচ্ছে। সাদনান ফ্রুকুসকে সেদিকে এক পলক তাকিয়ে বাইক থেকে নেমে গিয়ে প্রিয়তার কাঁধে ব্যাগটা টেনে ধরে। প্রিয়তা কাঁদছে, চোখ মুখ লাল হয়ে আছে। সে তো ইচ্ছে করে এমন ব্যবহার করেনি, এসব চায়ও না করতে। কিন্তু না করেও যে মিতা সওদাগর তাকে আবারও মারবে আর মাকে গালি দেবে। সাদনানের প্রিয়তার এরূপ অবস্থা দেখে থমকে গেল। তার চঞ্চলতা মস্তিষ্ক এটাও বুঝে নিল মেয়েটা ইচ্ছে করে তাকে এসব বলেনি, কিন্তু কেন বলেছে, কি কারণ হতে পারে। এটা যেন আমার সামনে লাস্ট কান্না হয়। তুমি কি ভাবো তুমি না বললে আমি জানতে পারবো না? ভুল। 1 ঘন্টার ভিতর
আমি সব ইনফরমেশন পেয়ে যাব, আর তারপর কি হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তৈরি থেকো প্রিয়তা সওদাগর। মির্জা সাদ্দার শাহরিয়া খাঁচায় খুব শিগগির বন্দি হওয়ার জন্য। মা ওকে খুব মেরেছে আর বলেছে যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে ভালো হবে না। কারণটা কি? তোমার বিয়ে ভেঙে যাবে তাই? মায়ের মতে। প্লিজ একটা কিছু করুন, আমার বোনটা না ভীষণ কষ্টে আছে। কথাগুলো বলতে বলতে আয়না কেঁদে ফেলে। রাহাত পাশেই বসে আছে। সাদনান সামনে বসে আছে বলে ধরতে পারছে না, কিছু বলে সান্ত্বনাও দিতে পারছে না। সাদনান বড় ভাইয়ের মনের কথা আন্দাজ করতে পেরে শর্টকাট জবাব দেয়, চিন্তা করো না মাই ডিয়ার হবু ভাবি, আমি আমার ছোট জানকে নরক থেকে নিয়ে এসে নিজের বাহুবন্ধনী করে নেব। কথাগুলো বলেই সাদনান চেয়ার ছেড়ে টেবিলের উপর থেকে বাইকের চাবিটা তুলে নিয়ে হনহনিয়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল। তার বুকে ভীষণ জ্বালা করছে। সাদনান আগে কিছুটা আন্দাজ করেছিল, আর এখন সে পুরোপুরি কনফার্ম মিতা সওদাগর এসব করছে। আয়না তখনও কাঁদছে। রাহাত আয়নাকে নিজের কাঁধে নিয়ে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, জানেন ছোটমণি প্রিয়তার জন্ম দিয়ে মারা যায় অপারেশন থিয়েটারে। ছোটমণির জরাইতে টিউমার ছিল, যেটা আগে ধরা পড়েনি, তাই মনি বাঁচেনি। তখন মা ছোট্ট প্রিয়তাকে আগলে নেয়। মা ওকে খুব ভালোবাসতো এবং এখনও বাসে। ওর খাবার থেকে শুরু করে ঘুম যাবতীয় সব কাজ মাই করতো, সাথে আমাদের হোটেল। বাবা তো পাগল হয়ে 6 বছর মেন্টাল হসপিটালে ভর্তি ছিল। ছোটমণির মৃত্যুর পর পাগল হয়ে গিয়েছিল। তখন মা ব্যবসা বাড়ি আমাদের ছোট প্রিয়তাকে সামলাতো, সাথে ভাইয়া মায়ের সঙ্গে লেখাপড়ার সঙ্গে ব্যবসাও দেখাশোনা করতো। এভাবেই চলছিল দিন। এর মধ্যে প্রিয়তার যখন 7 বছর, তখন দাদু হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেল। এর মধ্যে বাবাও সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু ঝামেলা হলো তখন যখন দাদু মারা গেল। বাবা সুস্থ হয়ে ফিরে এসে সবার থেকে বেশি প্রিয়তাকে বেশি ভালোবাসতো, আলাদা করে যত্ন করত। আর মা তখন থেকে আবার কেমন হয়ে গেল। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই আয়না টেবিলে থাকা পানির গ্লাস হাতে নিয়ে সবটা পানি একটানে খেয়ে ফেলে। অতঃপর গভীর শ্বাস ফেলে আবারও বলে ওঠে, এখানে এত কিছুর মাঝে সব থেকে বড় অপরাধী কে জানেন? না, আমার বাবা। তিনি যদি তখন এক কথা বিয়ে করবে না বলে চলে আসতো, তাহলেই হতো না ছোটমণিকে এত কষ্ট পেতে হতো, না প্রিয়তা আর নাই আমার মা এমন পাষাণ হতো। আয়না আবারও কেঁদে ফেলে। রাহাত আয়নাকে নিজের এক বাহুতে আগলে নিয়ে বলে ওঠে। আয়না কিছু বলে না, চুপচাপ পড়ে থাকে সেভাবেই। জাফর মির্জা গম্ভীর মুখ করে বসে আছে সোফায়। বাড়ির প্রতিটা ব্যক্তি এখানে উপস্থিত আছে। মূলত সাদনান একটু আগে এমন সব কথা বলেছে যে সবার কাছে মনে হচ্ছে বোমা ফাটার মতো অবস্থা ছিল, আর এখন তা শীতল হলো। আজম মির্জা চুপ কোনো কথা বলছে না, সে নির্বিকার। তার বাবা যা সিদ্ধান্ত নেবে তিনি তাই মেনে নেবে। সবার ভাবনার মাঝে জাফর মির্জা উঠে দাঁড়ালো সোফা সেরে। একটু এগিয়ে এসে সাদনানের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, রাতে আমার রুমে আসবে, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কথা শেষ তিনি হনহনিয়ে চলে গেল নিজের কক্ষে। আম্বিয়া মির্জাও স্বামীর পিছু নিলেন। সুফিয়া বেগম রান্নাঘরে চলে গেলে। মাইশা সারা নিজেদের রুমে যাওয়ার সময় ফুসুর ফুসুর করে কিছু বলা বলি করছিল। রাহাত বাড়ি আসেনি এখনো। মাইশার বাবা মফিজুর মির্জা ব্যবসায়িক কাজে 2 দিন যাবৎ বাড়ির বাহিরে। আজম মির্জা চায়ের কাপে চুমুক দিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠে, আর একবার ভেবে দেখতে পারো বিষয়টা। আমার মনে হয় না শফিক ওর ছোট মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দেবে বলে। ভেবেই বলছি, আর বিয়ে দিবে না তো আমার অন্য পদ্ধতি জানা আছে। শান্ত আর গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই সাদনান সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে চলে গেল। সালিহা বেগম স্বামীর নিকট এগিয়ে এলেন। চিন্তিত কণ্ঠে কপালে ভাঁজ ফেলে শুধালো, মেয়েটা বেশ ভালো, কিন্তু বাবা কি রাজি হবে?
আজম মির্জা স্ত্রীর কথায় কোনো উত্তর করে না। তিনি ভাবছেন, খুব মনোযোগ দিয়ে কিছু ভেবে চলেছে। তার ছেলের মাথায় যা বুদ্ধি, ঠিক তার বাপকে রাজি করিয়ে নেবে তিনি জানেন। এসব ভেবেই আজম মির্জা আপন মনে হাসলেন। আমি কি বলেছি বুঝতে পেরেছ? সুযোগ নিচ্ছ? মোটেও না, আমি শুধু তোমার ভালো চাই। জাফর মির্জা সাদনানকে এমপি পদে দাঁড় করাতে চায়, আর তিনি সেটা সাদনানকে বলেছে। সাথে এটাও বলেছে এমপি পদে তার জয় নিশ্চিত, আর চাইলে সে পরে পদত্যাগ করতে পারবে। তোমার পর তোমার বাবা আছে। তাহলে বাবাকেই দাও। সাদনানের কথায় জাফর মির্জা একটু চুপ থাকে, অতঃপর মাথা নেড়ে সম্মতি দিয়ে বলে ওঠে, এটা মন্দ বলনি। আচ্ছা, আমি দলের সাথে কথা বলে দেখছি। সাদনান দাদার কথায় মুচকি হেসে রুম ছেড়ে বেরিয়ে আসে। আজম মির্জার ভাবনা সত্যি হয়েছে, তার ছেলে বুদ্ধিমান। কিভাবে জাফর মির্জাকে রাজি করিয়ে নিল। রাত প্রায় 11টা। আয়ান বোনকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। আজ প্রিয়তার ভীষণ জ্বর, কিন্তু একবারও মিতা সওদাগর আসেনি। শফিক সওদাগর সন্ধ্যায় মেয়ের পাশে বসেছিল। প্রিয়তা তখন ঘুমিয়েছিল। আয়না শুধু দেখেছে, আর কেউ না। আয়নাও বসে আছে বোনের পাশে। আজ আয়না থাকবে এখানে। আয়ান প্রিয়তার খেয়াল রাখতে বলে সে চলে গেল। আয়নাও প্রিয়তার এক পাশে শুয়ে বোনকে জড়িয়ে ধরে। ঠিক তখনই বালিশের তলায় থাকা আয়নার ফোনটা সশব্দে বেজে ওঠে। আয়না ভাবে হয়তো রাহাত কল করেছে, কিন্তু ফোন হাতে নিয়ে চোখ বেরিয়ে আসার উপক্রম। সাদনান কল দিয়েছে, কিন্তু কেন? আয়নার সব ভাবনা বাদ দিয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাশভারী কণ্ঠে সাদনান বলে ওঠে, এত রাতে ডিস্টার্ব করার জন্য দুঃখিত ভাবি। না না, ঠিক আছে। প্রিয়তা তো জ্বর, ঘুমিয়ে পড়েছে। তুই ফোনটা দাও ওর কাছে। আয়না কান থেকে ফোন নামিয়ে প্রিয়তাকে ডেকে ওর হাতে ফোনটা দিয়ে ফিস ফিস করে বলে ওঠে, নে ধর সাদনান ভাই। প্রিয়তা পিটপিট করে চোখে তাকিয়ে ফোনটা হাতে নিয়ে বলে ওঠে, আপনি আবার আমার স্বপ্নে এসেছেন সাদনান ভাই? প্রিয়তার কথা শুনে আয়নার চোখ ছানা ভরা। এই মেয়ে কি সব বলছে? কিন্তু ফোনের ওপাশে থাকা সাদনান ঠোঁট টিপে হেসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, আমি তোমার স্বপ্নে আসি? হ্যাঁ, আসেনি তো। এই যে এখন এসেছেন, কিন্তু সবসময় আপনি চুপ থাকেন। আজ প্রথম কথা বললেন। প্রিয়তা ঘুমো ঘুমো কণ্ঠে উত্তর দেয়। সাদনানের ভ্রু কুঁচকে আসে। আয়না বুঝতে পারে বোন তার জ্বরের মধ্যে আজে বাজে বলছে, কিন্তু চুপচাপ বসে থাকে সে। সাদনান ওপাশ থেকে এবারও রাশভারী কণ্ঠে বলে ওঠে, এখন থেকে আর স্বপ্নে নয়, রোজ সামনে থেকে দেখতে পারবে। সেদিন বেশি দূর না আমার ছোট জান। আজ সওদাগর বাড়ির সবাই মির্জা বাড়ি যাবে, কারণ মির্জা বাড়িতে বিয়ের জন্য সব শাড়ি গহনা আনা হয়েছে। এখন গিয়ে তারা পছন্দ করে যা যা লাগবে তা রেখে দেবে। মির্জা বাড়ি থেকে গাড়ি পাঠিয়েছে জাফর মির্জা। যদিও প্রিয়তাদের একটা গাড়ি আছে, কিন্তু এটা নাকি তাদের নিয়ম বাড়ির বইয়ের যাবতীয় সব বরের বাড়ি থেকে দিতে হয়। প্রিয়তা আয়ানের পাশে বসে আছে। আয়ান ড্রাইভ করছে। আয়না আর মিতা সওদাগর পেছনে বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। শফিক সওদাগর আসেনি, তিনি হোটেল থেকে পরে এসে এখানে পৌঁছাবে। আজ 2 দিন হয় প্রিয়তার জ্বর ভালো হয়েছে। 3 দিন জ্বর ছিল মেয়েটার। আজ সকালে আয়নার কিছু কথা শুনে প্রিয়তা স্তব্ধ। যদিও এর মাঝে প্রতিদিন রাতে সাদনানের সাথে তার ছোট্ট বাটন ফোনটা দিয়ে কথা হয়েছে সজ্ঞানে, কিন্তু সেদিন সে জ্বরের তাড়নায় কি বলেছে সে নিজেও জানে না। কিন্তু আয়নার কাছে আজ কিছু কথা শুনে নিজেকে নিজে ইচ্ছে মতো বকছে। কি দরকার ছিল এতটা বেহায়াপনার পরিচয় দেওয়ার? নিশ্চয়ই এখন সাদনান ভাই তাকে আরো বেশি চেষ্টা বলবে। পরক্ষণে ভাবে, যদি বলার হতো তো ফোনেই নিশ্চয়ই বলতো। যদিও তাদের মাঝে বেশি কথা হতো না। কেমন আছো, জ্বর কমেছে, ওষুধ খাওয়া আর ঠিকমতো খাবার, ব্যাস এতটুকুই। প্রিয়তার ভাবনার মাঝেই গাড়ি এসে মির্জা বাড়ির সামনে থামে। এই বাড়িটা এলাকায় সবগুলো বাড়ি থেকে বড় এবং ভিন্ন। দেখতে সুন্দর, সাদা রং করা পুরো বাড়িটা। বাড়ির ভিতরে যাওয়ার জন্য আর তার এক পাশে সুন্দর একটা বাগান আছে, আর অন্য পাশে গাড়ি রাখার জন্য গ্যারেজ। আয়ান সবাইকে নামিয়ে দিয়ে গাড়িটা রাখতে চলে যায়। তাদের আসার খবর পেয়ে মির্জা বাড়ির সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে তাদের এগিয়ে নিতে।
সবাই কুশল বিনিময় করে বাড়ির ভিতরে প্রবেশ করে। সাদনান নেই এখানে। প্রিয়তা চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে সাদনানকে দেখতে পায় না, তাই সবার সাথে বসে মার্কেট থেকে নিয়ে আসা শপিংগুলো সবার সাথে দেখতে লাগলো। আয়ান মাইশার কয়েকবার চোখে চোখে ইশারায় কথাও সেরে নিয়েছে, আর আয়না লজ্জায় রংধনু হচ্ছে। রাহাতের সাথে তেমন একটা কথা হতো না কখনো, আর আম্বিয়া মির্জা ওকে একদিন এই বাড়িতে দেখেই পছন্দ করেছে। আর হঠাৎ এত সব হওয়াতে যেমন লজ্জা তেমন অস্থিরতা কাজ করছে। এসব ভাবতে ভাবতে আয়না সবার প্রশ্নের টুকটাক জবাব দিচ্ছে। বই সবকিছু 2 সেট করে রাখা হচ্ছে। মিতা সওদাগর এটা নিয়ে অমত করলেও পরে তেমন পাত্তা দেয়নি। তিনি ভাবছে এটা হয়তো কোনো নিয়ম টিয়ম হবে। এসব ভেবে আর তিনি চিন্তিত হলেন না। খুশি মনে মেয়ের শরীরে এটা সেটা ফেলে দেখে নিচ্ছে। সব দেখা শেষে সবাই আরো এক দফা আলোচনা করতে বসে গেল। বড়রা তাই সারা মাইশা, আয়না আর প্রিয়তাকে নিয়ে বাড়ির বাহিরে চলে আসে। রাহাত আয়ান বাড়ির ভেতরেই রয়ে গেল। বাগানে সুন্দর একটা বসার জায়গাও আছে। ওরা 4 জন সেখানে বসে আড্ডা দিতে লাগলো। কিসের আর আড্ডা? একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলছে। বিশেষ করে আয়নাকে সবাই বেশি করে জ্বালাচ্ছে। শেষমেশ আয়না লজ্জায় বাড়ির ভেতরে চলে গেল। পেছন পেছন মাইশাও চলে আসে। সারা আর প্রিয়তা দুজনেই হেসে তখন লুটুপুটি খাচ্ছে। ঠিক তখনই সাদনান বাইক নিয়ে বাড়িতে প্রবেশ করে। পেছনে রাহানও আছে। সাদনান সোজা গ্যারেজে চলে যায়, আর রাহান ওর বাইক বাগানে রেখে সারা আর প্রিয়তার দিকে এগিয়ে আসে। তা দুই সুন্দরী কি করা হচ্ছে এখানে? মুস্কি এসে জিজ্ঞেস করে রাহান। সারা কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রিয়তা হালকা হেসে জবাব দেয়, এমনি এসছিলাম। আপনারা এই অসময়ে বাড়িতে? বন্ধুর বিয়ে, কত কাজ, যখন তখন যেখানে সেখানে যেতে হয়। রাহানের কথায় প্রিয়তা ভাবে রাহাত ভাইয়ের কথা বলছে হয়তো, আর সারা উসখুস করছে। রাহান না আবার মুখ ফসকে কিছু বলে ফেলে। তার 9 দিন পর তো বোনের বিয়ে, তারপর কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, মনে আছে? হ্যাঁ ভাই, আর 27 দিন পর। রাহানের প্রশ্নের জবাব উত্তর দেয় সারা। এর মধ্যে সাদনানও এদিকে আসে। প্রিয়তা সেদিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে। মারাত্মক সুন্দর লাগে তার সাদনানকে সাদা শার্টে। আচ্ছা, উনি সবসময় সাদা কেন পরেন? উনি কি জানে ওনাকে সাদা রঙে কতটা সুন্দর লাগে? তবে সবচেয়ে বড় কথা হলো, আমি যেভাবে ওনাকে দেখি, আমার কাছে ওনাকে যতটা সুন্দর লাগে সব মেয়ের কাছেও কি তাই? প্রিয়তার ছোট্ট মনটা বড্ড খারাপ হয় নিজের মনে কথাগুলো ভেবেই। প্রিয়তা এতক্ষণ খেয়ালই করেনি ওর সামনে এসে সাদনান কখন দাঁড়িয়েছে, আর সারা রাহান ভাই বা কখন চলে গেল। প্রিয়তা এলোমেলো দৃষ্টি ফেলে কাউকেই চারপাশে দেখতে পেল না। তখনও সাদনান ওর দিকে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে, যা দেখে আরো এক দফা লজ্জা পেল প্রিয়তা। নিজ মনেই ভাবল, ইস, সকালের কথাগুলো বোধহয় না শুনেই ভালো হতো। এখন তো নিজেরই কেমন লাগছে। আমাকে দেখা শেষ? সাদনানের প্রশ্নে চমকে ওঠে প্রিয়তা। আসলে ও আবার কখন যে সাদনানের দিকে তাকিয়ে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। সাদনান দেখছে তার ছোট্ট জানটাকে। এই 5 দিনে শরীরটা কেমন শুকিয়েছে, সাথে চোখের নিচে কালিও পড়েছে, কিন্তু তাতে যেন তার মোহনীয় লাগছে তার ছোট্ট জানটাকে। আচ্ছা, ও এত লেট করে কেন পৃথিবীতে এসছে? আরো 4-5 বছর আগে এলে কি হতো? এখন নিশ্চয়ই ওর সাথে প্রিয়তার বিয়ে হলে তখন লোকে তাকে বলবে সুগার ড্যাডি। সাথে বিয়ে হয়েছে কচি মেয়ের। সাদনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তার নিজের মাথাটা আরো একটু নুইয়ে নিল। অতঃপর মিনমিন করে বলে ওঠে, আপনি এসছেন কেন আমার সামনে? বাড়িটা আবার? চোখটাও আমার। সাদনানের কথার বিপরীতে কথাটা অনেক সাহস সঞ্চয় করে বলেই এক দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল প্রিয়তা। সাদনান ভ্যাবাচাকা খেয়ে গেল। বিষয়টা বুঝতে ওর 1 সেকেন্ড খানিক সময় লাগলো। যখন বুঝতে পেরেছে ততক্ষণে প্রিয়তা পগার পার। সাদনান মুচকি হাসলো। সাদনান নিচে পরিহিত কালো প্যান্টের পকেটে 2 হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে ওঠে, আর বেশি দিন না, তোমাকে খুব শিগগির সাদনান তার নিজের ভালোবাসার খাঁচা বন্দি করে নেবে। মিস প্রিয়তা, অনেক জ্বালিয়েছ আমায়,
ভালোবাসার শর্তে কখনো বলতে পারিনি ভালোবাসি, তখনও না যখন তুমি নিজে আমাকে ভালোবাসো বলতে। ইউ নো হোয়াট, ভালোবাসার মানুষটার মুখে ভালোবাসি শব্দটা শুনতে কতটা ভালো লাগা কাজ করে, আর কতটা লাকি হলে সেটা সম্ভব। ক্ষমা করবেন, আমি এই প্রস্তাবে রাজি নেই। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আরেকবার চেষ্টা করে দেখব। না না, তার প্রয়োজন নেই। আপনি বরং আপনার নাতি আর জনগণের ভরসায় আস্থার হবু এমপি মহোদয়কে আমার সাথে একবার দেখা করতে বলবেন। আচ্ছা, আজ তবে উঠি। বুঝতেই পারছেন, বড় নাতির বিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আসছি। অবশ্যই। জাফর মির্জা লম্বা চওড়া হেসে বলে ওঠে। অতঃপর ওয়াসিফ দেওয়ান এর বাড়ি হতে বেরিয়ে আসে। ওয়াসিফ দেওয়ান এখন বর্তমান অবস্থানরত এমপির বিরোধী দলে হয়ে তিনি সাদনানকে চায়। সাদনান রাজি নয়। এটা বলতেই আজ জাফর মির্জা এসেছিল যে সাদনান রাজি নয়, তিনি চাইলে আজম মির্জাকে নমিনেশন পাইয়ে দিতে পারে। কিন্তু ওয়াসিফ দেওয়ান কিছুতেই রাজি নয়। ওয়াসিফ দেওয়ান খুব ভালো মানুষ। তিনি জানে সাদনানকে যদি একবার এই পথে আনা যায় তবে জনগণের কোনো সমস্যা হবে না, আর জনগণ তাকে চায়, জয় তার নিশ্চিত। আর তিনি এটাও নিশ্চিত সাদনানকে একবার যদি রাজি করানো যায় তবে তিনি এবার নিশ্চিন্তে তার পদত্যাগ করবে, আর সামনে ইলেকশন সাদনানকে মন্ত্রী পদে দেবে। দুপুরে সবাই মির্জা বাড়ি থেকে খাবার খেয়ে তারপর বিকেলে চলে যায়। শুধু প্রিয়তাকে সারা যেতে দেয়নি, ও বায়না ধরেছে প্রিয়তাকে থাকতে হবে। মিতা সওদাগর কিছুতেই রাজি ছিল না। শফিক কিছু বলেনি, কিন্তু আয়ান বলেছে সে এসে সন্ধ্যায় নিয়ে যাবে। যদিও মিতা সওদাগর রাজি ছিল না, কিন্তু ছেলের কথায় আর কিছুটা নিমরাজি হয়ে রেখে গিয়েছে প্রিয়তাকে। এখন সারা প্রিয়তা মাইশা বসে আছে ছাদে। এখানে থেকে বাড়ির গেট একদম পরিষ্কার দেখা যাচ্ছে, ওরা গল্প করছে বসে। ঠিক তখনই সাদনান গেট দিয়ে বাড়ির ভিতরে বাইক নিয়ে প্রবেশ করে। প্রিয়তা সেদিকে এক ধ্যানেই তাকিয়ে আছে। সাদনান এবার তাকিয়েছে ছাদে, আর প্রিয়তা তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। সেই সকালের পর আরও কথা হয়নি। কয়েকবার লিভিং রুমে চোখাচোখি হয়েছে মাত্র। আর এখন সন্ধ্যা 5:30 বাজে। প্রিয়তার ভাবনার মাঝে সারা মাইশা তাগাদা দিয়ে নিচে চলে আসে, কারণ সন্ধ্যা হলে ছাদে থাকা নিষেধ। আর এই হুকুম জারি করেছে আম্বিয়া মির্জা। তিনি আগের দিনের মানুষ, বেশ নিয়ম কানুন আর কিছু ভূতপ্রেত বিশ্বাস করে। নিচে আসার পর জানা গেল আয়ান আসতে পারবে না, ওর হোটেলে কাজ পড়ে গিয়েছে, আর তাই রাহাতকে নিয়ে আসতে বলেছে। কিন্তু রাহাত যেতে পারবে না বলেছে, তার শরীর ভালো লাগছে না, বাহানা দিয়ে দিয়েছে। আসলে কি ভালো লাগছে না? তাই আম্বিয়া মির্জা সাদনানকে সেই দায়িত্ব দিয়েছে। যদিও তিনি বেশ ভয়ে আছে, কখন আবার তার স্বামী কি বলে বসে সে তো আর তার মতামত জানায়নি এখনো। তার ভাবনার মাঝেই প্রিয়তা ওনার কাছ হতে বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাদনানের পেছন পেছন বাড়ি থেকে বেরিয়ে এলো। সাদনান বাইকে বসে প্রিয়তাকে ইশারায় বসতে বলে। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে সাবধানে উঠে বসে, বেশ দূরত্ব রেখেই বসে। নিজের ছোট্ট নরম তুলতুলে হাতটা সাদনানের কাঁধে রাখে। সাদনান তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। তাকে এই ছোট্ট হাতের মালিক অনেক জ্বালায়। বুকের বাঁ পাশটায় কেমন কেমন করে। আচ্ছা, তার ছোট্ট জানটারও কি এমন লাগে? এই যে এখন হাত রেখে আছে, তাই তার মন কেমন করছে। এই মেয়েরও কি এমন লাগছে? কিন্তু সাদনান একটা বিষয় লক্ষ্য করে, প্রিয়তা ওর বাইকে উঠলে বেশ দূরত্ব আর শুধু কাঁধে হাত রেখে বসে, আর আজ যেন আরও গুটিয়ে আছে। তবে মনের কথা মনে রেখেই বাইক স্টার্ট দিতে দিতে রাশভারী কণ্ঠে বলে ওঠে, শক্ত করে ধরে বসো। ধরেছি তো। সাদনান আর কিছু বলে না, সন্ধ্যার পরিবেশটা উপভোগ করতে থাকে। যদিও এই রাস্তাটা চিরচেনা, তবে আজ যেন অচেনা মনে হচ্ছে। চারদিকে তাকিয়ে সব নতুন মনে হচ্ছে। হয়তো ভালোবাসার মানুষটা পাশে আছে তাই। সাদনান নিজেও ধীরে গতিতে বাইক চালাচ্ছে, আর একটু পরপর আয়নার মাঝে নিজের প্রিয়সীর দিকে তাকাচ্ছে। হালকা অন্ধকারের মাঝে বেশ লাগছে। প্রিয়তা জর্জেটের ওড়নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে রেখেছে। ছোট মুখটা আরও ছোট্ট মোহনীয় লাগছে। সাদনানের মনে হচ্ছে সে এইভাবেই তার প্রেয়সীকে দেখে যাক, আর রাস্তাটাও শেষ না হোক। সাদনানের বেশ করে একটা গান মনে ঘুরপাক খেল। এই পথ যদি তা শেষ হয় তবে কেমন হতো?
কিন্তু সেটা তো আর হওয়ার নয়। সত্যি ভালোবাসার মানুষ পাশে থাকলে সব কিছু ভালো লাগে। প্রায় 5 মিনিটের মাথায় সাদনানের বাইকটা এসে সওদাগর বাড়ির সামনে দাঁড়ালো। প্রিয়তা তৎক্ষণাৎ বাইক থেকে নেমে দাঁড়ায়। সাদনান সেদিকে তাকিয়ে বলে ওঠে, তৈরি থেকো, খুব শিগগির নিতে আসবো। কথাটা বলে আর 1 সেকেন্ডও অপেক্ষা করে না। সাদনান বাইক নিয়ে চলে যায়। ছোট্ট প্রিয়তার মাথায় ঢোকেনি সাদনান ভাই কিসের কথা বলে গেল। আপনি এখন কি চাইছেন? আমার প্রস্তাব অ্যাকসেপ্ট করে নাও। আচ্ছা, তবে তাই হোক, কিন্তু আপনি এটা ভাববেন না আমি আপনার কথাই রাজি হয়েছি। আমি আমার প্রতিটা গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা মেনে নিয়েছি। বোকা নই আমি জানতাম তুমি জায়গা শক্ত করে নিতে এতদিন এমনটা করেছো। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার যথাযথ মর্যাদায় তোমাকে শক্ত করে খুঁটি বানিয়ে দেব। বুঝতে পেরেছেন? তবে সেটা আর বলতে, 3 মাস পর ইলেকশন, প্রস্তুতি নিতে শুরু করো। অবশ্য তোমার আর কিসের প্রস্তুতি, সব তো তোমার কথায়, আর বাকিটা আমি সামলে নেব। সাদনান বাঁকা হাসে। কে বলেছে সে রাজনৈতিক করে না? জেলার পুরো ছাত্র সংগঠন তার হাতের মুঠোয়। আর সাদনান কেমন মানুষ সেটা এখনো কেউ টেরই পায়নি। পেয়েছে ওয়াসিম দেওয়ান, তাই তো এতটা অভিজ্ঞতার সাথে সে নিশ্চয়তা দিয়েছে মির্জা সাদনান শাহরিয়ার জয় নিশ্চিত। এবার শুধু সময়ের অপেক্ষা। সাদনান ওয়াসিম দেওয়ানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে তার অফিস থেকে। অতঃপর বাইকে বসতে ফোনটা বেজে ওঠে। প্যান্টের পকেটে রায়হান কল দিয়েছে। সাদনান প্রোকুসকে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাহান উত্তেজিত হয়ে প্রশ্ন করে, দোস্ত, কাজ হলো? একদম, সাদনান যা বলে তাই করে, আর সেটা পাকাপোক্তভাবে। জানি তো আমি। আচ্ছা, এখন চলে আয়, দলের সব ছেলেরা অপেক্ষা করছে। কয়েকদিন পর একটা সমাবেশ আছে, সেটা নিয়ে আলোচনা করবি বলছিলি। মনে আছে, আসছি আমি। ফোন কেটে সাদনান বাইক স্টার্ট দিয়ে নিজের গন্তব্যে পার্টি অফিসের দিকে ছোটে। সে তার বাবা দাদার থেকেও বড় নেতা, এটা সে নিজে না মানলেও জনগণ খুব করে মানে। আর মির্জা বাড়ি থেকে গায়ে হলুদ আর বিয়ের জন্য সব জিনিস সওদাগর বাড়ি আসবে, আর সব ওই দিন তাদের নিজেদের পছন্দ করে আসা। সওদাগর বাড়িতে আজ মির্জা বাড়ির সব মহিলারা যাবে, কোনো পুরুষ যাবে না, আর সব দিয়ে আসবে। কাল গায়ে হলুদ মির্জা বাড়িতে হবে, আর ছেলে মেয়ে দুজনকে একসঙ্গে। সাদনান ওর মা আর দাদির সাথে কথা বলে বিয়ের সব সেট করে সব বাড়িতেই রেখে যেতে বলেছে। সে চায় না বিষয়টা জানাজানি হোক। আর শফিক আর আয়ানও এ ব্যাপারে একমত পোষণ করেছে। অগত্যা সালিহা বেগম ছেলের কথা মোতাবেক কাজ করে। মির্জা বাড়ি একদম শুনশান নীরবতা। লিভিং রুমে জাফর মির্জা সহ সাদনান, মফিজুর মির্জা, রাহাত, আজম মির্জা সবাই বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। তবে নীরবতা ভেঙে জাফর মির্জা বলে ওঠে, রাজনীতি আমাদের রক্তে মিশে আছে, সেখানে তোমার প্রথম আচরণে বেশ অবাক হয়েছি, তবে ভাবতে পারিনি এতটা এগিয়ে আছো। জাফর মির্জার কথায় সাদনান কিছু বলে না, শুধু মুস্কি হাসে। আজম মির্জা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমাদের ব্যবসার কি হবে সবটা সাদনান দেখে। তুমি চিন্তা করো না বাবা, আমি সব দিক সামলে নেব। সাদনান আজম মির্জাকে আশ্বস্ত করে বলে ওঠে, ভাই আমিও কিন্তু সাথে আছি। মফিজুর মির্জা বলে তিনি খুব সাদাসিধা মানুষ, ব্যাস জিনিসটা বড্ড কম তার, আর ভীষণ ভালো মানুষ। একদম, ছোট বাবাই আর ভাইয়া তো আছে। সাদনান একমত পোষণ করে। এভাবেই তারা অনেকটা সময় বসে আড্ডা দেয়। গাড়ি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, সকাল সকাল চলে আসবেন আপা। অবশ্যই আপা। সাদনানের মায়ের কথার বিনিময়ে মিতা সওদাগর মুস্কি হেসে জবাব দেয়। এর মধ্যে প্রিয়তার ট্রে হাতে নাস্তা নিয়ে আসে, পেছন পেছন শিউলিও আসে। তোকে কাজ করতে হবে না, তুই যা সারার সাথে। সালিহা বেগম বলে ওঠে। প্রিয়তা মুস্কি হাসে। অতঃপর উপরে আয়নার রুমে চলে আসে। সারা আয়না বসে আছে। মাইশা নেই, ওর একটা ফোন এসেছে, বলেছে ফ্রেন্ড ফোন দিয়েছে, এটা বলে সে ছাদে চলে এসেছে। কতক্ষণ ধরে ওয়েট করছি, আর তুমি সেখানে বসে বসে আলাপ মারছিলে। মাইশা সাথে পা দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত দুটো হাত ওকে আগলে নিয়ে কথাগুলো বলে ওঠে। মাইশা কেঁপে উঠল আয়ানের এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে। কেমন অস্বস্তি হচ্ছে, যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে। সে সব ভেবেই মিনমিন করে বলে, ছাড়ুন, কেউ আসলে কেলেঙ্কারি শেষ থাকবে না।
কেউ আসবে না। কথাটা বলতে বলতে আয়ান মাইশার কাঁধ থেকে ওড়নাটা একটু সরিয়ে সেখানে ঠোঁট ছুঁয়ে দিল। মাইশা চোখ বন্ধ করে নিয়ে আগের ন্যায় আবারও বলে, বাড়িতে নিয়ে এলেই তো হয়। আসবো, খুব শিগগিরই নিয়ে আসবো সুইট হার্ট। আমার কেমন ভয় করে।